করছি সবাই ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, হনুমানজির বার। খুব ভালো একটা দিনে আপনাদের ওয়েলকাম করছি। ভালো দিন এই কারণেই যে আজকে আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। খুব খুব আনন্দিত। আমি তার চরণে সবটুকু সমর্পণ করে ফেলেছি সেহেতু আমি খুবই আনন্দিত। তো আমার সকালবেলা প্রাত্যহিক কিছু কাজকর্ম তো হয়েই গেছে, এখন বাজে 6:55। সকালবেলা উঠে প্রাত্যহিক কিছু মিটিয়ে নেওয়ার পর মনে হলো এটাও একটা কাজ, তো সুতরাং সেইটা আমি এখন শুরু করে দিলাম। এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমি স্নান করবো, পুজো করবো, তারপর টুকুরকে কিছু খাবার করে দেওয়া বা সেসবগুলো সেগুলো সমস্ত কিছু হবে। তো চলুন, আপাতত শুধু তাকে নয় আমরাও খেয়ে যাব এবং আমার শ্বশুরমশাইকেও খাবার বন্দোবস্ত করে যাব। আলপনা দিয়ে চলে আসবে, তারপর আমরা সবাই মিলে বেরোবো হই হই করতে করতে। তো চলুন তাহলে আপাতত স্নান করে পুজোটা সেরে। নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, শ্রীমধুসূদন গিরিধারী বংশীরাজ মদন। আমার শ্বশুরমশাই কিছু খেলেন না, উনি বললেন এত সকালবেলা উনি চা বিস্কুট ছাড়া আর কিছু খাবেন না, আলপনা দিয়ে তাড়াতাড়ি আসবে। সুতরাং আমরা যখন বেরোচ্ছি তার আগেই আলপনা দিয়ে ঢুকে গেছিলো। আর ওপরে আমরা যারা খাবো তারা 3 জনে 3 রকম খাবার। আমি খেয়েছি বাজরার রুটি আর ফুলকপির তরকারি, সেটা আগের দিনে ছিল। বুম্বাদা খাবে আলু সেদ্ধ ভাত, আর টুপুর খেয়েছে ম্যাগি। অনেক করে ভাত খেতে বললাম, খাবে না। তো সবার আগে মেয়েকেই দিয়ে দিয়েছি, তারপরে এই ভাতটাকে বসিয়ে দিয়ে আমি আমার আটাটা মেখে নিচ্ছি। এই আটাটা মাখতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে মাখতে হয়। তো আমার বর তো এদিকে বসেই আছে আর সমানে আমাকে তাগাদা দিচ্ছে। এদিকে আমার মেখে দেওয়া ভাত ছাড়া, মানে তাকে যদি আমি একটুখানি আলু সেদ্ধটা দিয়ে কোনো রকমে দিয়ে দিই তাহলেও সে খাবে না, তাকে মাখিয়ে পরিজুত করে খেতে দিতে হবে। সবই তাকে করে দেবো আর সে সমানেই আমাকেই তাগাদা দেবে। খুব স্বাভাবিক, আমি কাজ করছি, আমার তো একটু দেরি হবে। এই যে দেখুন তাগাদা দিতে এসেছে এখন। হ্যাঁ, এদিকে তাকে ভাতটা এখন দিয়ে দিই, আর আমার এই আটাটা মাখতে একটু সময় লাগে। যাই হোক, মেয়েটার আমার খাওয়া হয়ে গেছে এবং সেটা আমার একটা মস্ত বড় রিলিফ। আর এই জিনিসটা মাখতেও সময় লাগে, বেলতেও টাইম লাগে, তবে আমি বেলার কাজটা ওই গমের আটা দিয়েই করি, কারণ ওই বাজরার আটা দিয়ে এটা আমার একদম ভাল লাগে না। এই গমের আটাটা দেওয়া হয় জন্য তাও যাও একটু সাদা সাদাটে ভাব আসে, তো রুটিগুলো দেখতে কেমন একটা খুব একটা ভালো হয় না। তো ঠিক আছে, এখন অভ্যেস হয়ে গেছে। প্রথম দিকে খেতে ভালো লাগতো না, কিন্তু এখন ঠিক আছে, হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমি আমার আটাটা রুটিটা বেলে নিয়ে হাতের মধ্যে যেগুলো লেগে আছে সেগুলো সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে তারপর বরটাকে একটুখানি মেখে দিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিয়ে আমি ছটপট করে নিই। সবার শেষে আমি খেয়েছি, ফলত খুব স্বাভাবিকভাবেই আমার খেতে দেরি হবে। আর একেবারে গরম গরম আমি খেতে পারি না, আমার একটু সমস্যা হয়। তো যাই হোক, এই যে দেখুন তাকে করে দিলাম। তারপর যাচ্ছি, এদিকে হাতটা পুড়ে গেল, এত তাড়াহুড়ো করছি যে একটু ঠান্ডা করে যে আমি করবো সেটা আর হয়ে উঠছে না। তো যাই হোক, ঠিক আছে, হয়ে গেল। তারপর মেয়েকে নিয়ে বেরোবো। আর এত খাওয়ার তোড়জোড় এই কারণেই যে আমরা একবারেই বেরিয়ে যাব, ফিরবো হচ্ছে ওর পরীক্ষা শেষ হবে তারপর। ও ও কি হলো? আলু সেদ্ধ মাখতে গেলাম, ভাতটা গেল পুড়ে। বুঝেছেন তো বন্ধুরা, সব সময় দেরিটা আমার জন্যই হয়। মানে তারা সবাই একেবারে ঘুরে ধরে চলে, সব দেরি আমার জন্য হয়। যাই হোক, ঠিক আছে, আর কি বলবো। তো এখন আপাতত পুজো তো অনেক আগেই হয়েছে, তো এখন মোটামুটি যখন পুজো করেছি তখন আর ক্যামেরা ধরার অবকাশ ছিল না। তা এখন যখন বেরোচ্ছি একদম রেডি হয়ে, তারপর একটু ক্যামেরাটা নিয়ে ঠাকুরকে দেখি। চলুন তারপর বেরোই। তারা বাড়ি সেরা আজকের দিনে টাকা দেবে না, হয় কত আগে বেরোচ্ছি তাও তারা দিচ্ছে। আমার মেয়ের বোর্ড শুরু হচ্ছে আজকে। আমি জানি সময়ের কি গুরুত্ব, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে পৌঁছতে হবে। আজকে তার ঘর খুঁজতে হবে, অনেক কারণে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, এবং তাড়াতাড়ি বেরোনো হয়েছে। আমার জন্য একটি সেকেন্ডও দেরি হয়নি। এরা এত টেনশন করে কথায় কথায়, যার ফলে এই জিনিসগুলো হয়। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত চললাম। আর টুপুরের স্কুলের সামনে পলাশ ফুলের গাছগুলো দেখে কি ভালো লাগছে। কিছুদিনের মধ্যে আরও কমলা হয়ে যাবে আর কি, এখনও আছে কিন্তু এরপর আরও বেশি হয়ে যাবে। এই রাস্তাটা জুড়েই প্রচুর পলাশ ফুলের গাছ রয়েছে, আর রাস্তা আজকে প্রচণ্ড জ্যামের কথা মাথায় রেখেই আমরা সময় অনেকটা হাতে নিয়ে তারপর বেরিয়েছি, এবং যথারীতি টুপুর সময়ের অনেক আগে পৌঁছে গেছে।
আর এদিকে রাস্তা এত সুন্দর, কিন্তু একটু বৃষ্টি হলে মানে প্রকৃতির রূপ আরও বেশি খুলে যাবে। তো 3 ঘন্টার আমি বসে থাকবো না। আজকে মঙ্গলবার, হনুমানজির আশপাশে কোনো একটা মন্দিরে আমি অবশ্যই যাব। আমরা ওখানে টুপুরকে ঢুকিয়ে দেওয়ার পর একটা চায়ের দোকানে একটু চা নিয়েছিলাম। ওখানেই জিজ্ঞেস করলাম যে আশপাশে কোথাও হনুমানজির মন্দির আছে। ওই ভদ্রমহিলাই বললেন শুকনাতে একটা মন্দির আছে, সেখানে চলে যান, খুব ভালো মন্দির। তো সেখানেই যাই। পরীক্ষা শুরু হয়ে গেছে, এবার ভাবছি কোথায় আর কি করব, একটু টুকটুক করে হাঁটা লাগাই, তাতে অন্তত স্টেপের করতে তো কমপ্লিট হবে। তাই ক্যাম্পাসটা তো অনেকটা বড়, আর সামনে একটা নাকি হনুমানজির মন্দির আছে। দেখি, ক্যাম্পাসের সামনে অনেকটা চলে এসেছি ইতিমধ্যে। তা ক্যাম্পাসের ওই বড় রাস্তা অব্দি যাই, তারপর 10 টাকা টোটো ভাড়া। গাড়ি নিয়ে যাওয়াই যেত, ভদ্রলোক ঘুমোচ্ছেন, ড্রাইভার ভদ্রলোক। কিন্তু আমার মনে হলো না, একটু হাঁটাটা খুব জরুরি, সেই জন্যই হাঁটতে শুরু করলাম। অনেকটা দূর এখান থেকে, সেই অনেকটা। এদিক দিয়ে চা বাগানে যাওয়া যায়। এই যে সব জল টল দিচ্ছে। থাক, একটু হাঁটার করা কমপ্লিট করে ফেলি। এইসব দৃশ্য আমাদের চোখে নতুন কিছু না, তাই আগে হাঁটাটা জরুরি। যত যাচ্ছি তত দাঁড়াচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। একটু বৃষ্টি দরকার। দেখুন এই দিকের গাছগুলোর অবস্থা, এটা যেটুকু জল পড়ছে সেটুকু একেবারে রূপ পরিবর্তন হয়ে যায়। এই যে দেখুন ওই দিকটা সাদা, আর যেটুকু জল পড়ছে কি সুন্দর সবুজ। সব গাছপাতার এখন অবস্থা খুব খারাপ। অনেক দিন বৃষ্টি হয় না, প্রায় 3 মাস বৃষ্টি নেই। ভেতর থেকে একটা টোটো পেয়ে গেলাম, রিজার্ভে যেতে হবে বললো। রাস্তাটা নিতান্ত অল্প তা নয়, তবে আমি কিন্তু হনুমানজির মন্দিরে যাব বলে ভেবেছিলাম। টুপুরের স্কুলের কাছে একটা বিশাল বড় লোকনাথ বাবার মন্দির আছে, মাকে নিয়ে এসেছিলাম সেখানেতে। সেইখানে যে হনুমানজির একটা আলাদা করে মন্দির আছে, সেখানে যাব ভেবেছিলাম। তো আজকে একটা নতুন একটা মন্দিরের খোঁজ পেলাম, শুকনা মন্দির। সেটা না, আপনারা যখন এখান থেকে ওই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং যাবেন, তখন এই শুকনা মন্দিরটা কিন্তু আপনাদের পেরোতে হবে। বিরাট বড় করে শুকনাতে দেখবেন একটা হনুমানজির প্রতিমূর্তি আছে, অনেক বড়, অনেক দূর থেকে দেখা যায়। সেটার নিচেই খুব সুন্দর একটা মন্দির, খুব ভালো লেগেছে আমার আজকে গিয়ে। ওখানে গিয়ে হয়তো আমি আমার বীজ মন্ত্রই জপ করব, যেটা আমার গুরু মহারাজের কাছ থেকে আমি পেয়েছি, কিন্তু এই মন্দিরের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। আর ইনফ্যাক্ট লাগে, ওই আবহটা আমার সত্যি সত্যি খুব পছন্দ হয়। আমি একটু আধ্যাত্মিকভাবে ভাবতে ভালোবাসি, সত্যি কথা। এবং এই জিনিসপত্রগুলো আমার খুব ভালো লেগেছে। সময়টা আমার মনে হয়েছে আমি পূর্ণ সদ্ব্যবহার করেছি, কোনো ক্যাফেতে না ঢুকে, কোনো মানে জটলায় না গিয়ে। আমার মনে হয়েছে আমি এই জায়গাটাতে এসে একদম ঠিক কাজ করেছি। আমার হাজব্যান্ড ওখানে দিব্য তার মতো করে সময় কাটাচ্ছে, তার অনেক পরিচিত গল্প গুজব সব কিছু করছে, কিন্তু আমার এই জায়গাটাতে এসে খুব ভালো লেগেছে। তবে এখানে এই যে এইটা হচ্ছে শুকনা মন্দির। মন্দিরটা খুব একটা বড় নয়, কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে মেনটেন করা একটা মন্দির। টয় ট্রেনের লাইনটা গেল, আমি একটু ফল কিনতে আসলাম বাবার জন্য। শুকনা বাজারটা ঠিক চেনা নেই তো, দেখি কোথায় পাওয়া যায়। আসছে, বাহ, ইঞ্জিন নাকি? না না, ট্রেনই। একটা ছোট্ট ইঞ্জিন আর একটা ছোট্ট, তাতে প্যাসেঞ্জার নেই, সব রেল স্টাফ। ফল টল তো কিছু পেলাম না, শনপাপড়ি নিলাম, এই আর কি। পরের দিন প্রস্তুতি নিয়ে আসবো। এখানে না পাওয়া গেলে কি, আমাদের ওখানে তো পাওয়া যায়, ব্যাগে করে নিয়ে এলেই হলো। এখন হাঁটিনি, একটু যেটা পেয়ে গেছিলাম তাই টোটোটা, কিন্তু দেখুন এখন কিন্তু হনুমান জমাকে ঠিক হাঁটিয়ে নিল, অতখানা রাস্তা দেখা যাচ্ছে না এই জায়গাটাতে, অনেক দূর। সেখান থেকে এলাম আবার গেলাম, ফল আর মিষ্টি খুঁজতে খুঁজতে। আবার এখন যাচ্ছি, মনে মনে যেটা ভেবেছিলাম সেটা হলো, সেটা হচ্ছে হাঁটা। টয় ট্রেন এখানে লোকাল বাসের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে, আসুন আসুন করছে আর কি। হর্ন বাজানো শেষ হলো। ওই যে এটা হচ্ছে হনুমানজির মন্দির, এটা হচ্ছে শুকনা, ঠিক শুকনার মোড়ের ওপর হনুমানজির মন্দির। ওপরে আবার ট্রাম্পেট বাইন ঝুলছে, ওই যে দেখুন অরেঞ্জ ট্রাম্পেট বাইন চূড়োতে।
কাছে গিয়ে ভালো করে দেখাচ্ছি। এই জায়গায় নেপালি মানুষ অনেক বেশি, যেন হরফটা হয়তো হিন্দি কিন্তু ভাষাটা কিন্তু বয়ানটার নেপালিতে। আর নেপালিদের মধ্যে গড়পড়তাভাবে হনুমানজির প্রতি মান্যতা তাদের সাংঘাতিক বেশি। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির, মানে এখানকার ফিলটাই আলাদা। আমার যে এত ভালো লেগেছে আজকে এখানে এসে কি বলবো। এরপরে কিভাবে আসবো সেটা বুঝতে গিয়ে বুঝতে পারলাম আসাটা কোনো ব্যাপারই নয়। আমাদের বাড়ির কাছে কোর্ট মোড়, সেখানে যে শুকনার অটোগুলো আসে সেই অটোগুলো শুরু হয় হচ্ছে কোর্ট মোড়ে আর শেষ হয় হচ্ছে ঠিক এই পয়েন্টেই। তার মানে শুকনার একটা অটোতে চড়ে গেলেই হলো, লাস্ট স্টপেজে নামলেই শুকনা মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। ওখান থেকে সব অটোগুলো যায়, ওখান থেকে চড়ে জাস্ট 10 টাকা দিয়ে চলে এলাম, কোনো অসুবিধাই হলো না। এখানে এখন প্রায় টাইম হয়ে এসছে, যে সমস্ত মা বাবারা বাড়ি চলে গেছিলো তারা আবার ফেরত আসছে, আর আধ ঘন্টা আছে। কালো চানার একটা ঘুগনি দিয়েছিল প্রসাদে, এত সুন্দর খেতে, মনে ছিল আরেকটু চাই। তো আমি ভাবলাম থাকবে, প্রসাদ চাইলেই দিত, কিন্তু কি একটা লজ্জা লজ্জা হলো, তাই চাইলাম না। তো যেখানে নামিয়ে দিল সেখান থেকে ভেতরটা অনেকটাই দূর, তা হাঁটতে হাঁটতে দিব্য চলে যাব। দেখা যাক কতটা, 1 কিলোমিটার হয় কি না সেটা আসলে বুঝতে পারবো। আমার মনে হয় হয়ে যাবে, অনেকটাই ভেতরে। সমস্যাটা হচ্ছে আজকে জুতো, হাঁটার জুতো পরে আসিনি, স্টাইল মারা জুতো পরে এসেছিলাম। কিন্তু ঠিক আছে, সুন্দর খেলছে। খোলা মাঠ আজকাল দেখলে কীরকম যেন একটা লাগে। আচ্ছা, এগুলো আগে চোখ সওয়া ছিল। আজকে আমাদের জাদুরও পরীক্ষা, জাদু বোস, পুতুল দির ছোটো ছেলে টুকুরের, যখন জাদুর যেদিন জন্ম হলো, আমাদের অ্যানিভার্সারির দিন জাদুর জন্ম হয়েছিল। তা আমার শ্বশুরমা সবসময় খবর দিল, শ্বশুর না শাশুড়ি মা, শ্বশুরমশাই, হ্যাঁ, পুতুলের ছেলে হয়েছে। তখন পুকুর ভালোই কথা বলতে পারে, ও ভীষণ তাড়াতাড়ি কথা বলতো, খুব স্পষ্ট কথা বলতো। তখন হচ্ছে আমি বড় 2 বছরের, তখন আমি বলছি তুই কী করে বুঝলি, আঙুলটার মধ্যে তুলে। ও তো অক্টোবরে জন্ম, মানে টুকুরে, মানে ওই আর কি 2 বছর 2 মাস মতো আর কি, দাদুর থেকে এসে বড়। তা এই সময়টা এরকম বলেছিল, আমার মনে আছে। তা বললাম তুই কী করে জানলি 2 বছর? এবার ঠাকুমা বলেছে, মানে হয়তো কথা হয়েছিল নিজেদের মধ্যে যে পুতুলের বাচ্চাটাও তো ওই সময় টাইম ছিল যে টুকুর তোমার থেকে ভাই বা বোন যেই হোক সে 2 বছরের বড় ছোট হবে, সেটাই সুন্দর খাপে খাপে লাগিয়ে দিয়েছে। একদম স্পষ্ট কথা বলতো, আদৌ আদৌ কথা বলেছে খুব অল্প দিন, তো হঠাৎ করে কেমন একটা স্পষ্ট কথা হয়ে গেল। জায়গাগুলো ফাঁকা ছিল, এখন ভর্তি গাড়ি হয়ে গেছে, সময় হয়ে গেছে। এই লোকটা এইখানটাতে এই সেভাবে বসে আছে। আর 1 কিলোমিটার, কোথায় 1 কিলোমিটার, তা পুরো 800 মিটারও না। পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপর তাকে তুলে নিয়ে এরপরে আমরা বাড়ি যাচ্ছি। আমরা প্রস্তুতির দিকে একটু নজর দিয়েছিলাম, খুব একটা কেমন হলো না হলো সেগুলো নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। এখন প্রচণ্ড ক্লান্ত ও আমরা সবাই ক্ষুধার্ত, তাই জন্য আপাতত কেমন হলো পরীক্ষা সেসবগুলো পরে হবে। বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, তারপর অন্য কথা। আর এমনিতেও আমি দেখেছি পরীক্ষা কেমন হয়েছে, ভালো বা খারাপ বা মোটামুটি, এগুলো পরবর্তীকালে খুব একটা বোঝা যায় রেজাল্ট বেরোলে, আসলে ফাইনালটা তখনই বোঝা যায়। কাজে তার আগে খেয়ালি পোলাও রান্না করে খুব একটা কাজ নেই বলে আমার মনে হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাড়িতে এসে খুব মাথাটা একটু ব্যথা করছিল, একটু রোদ্দুরটা আজকে খুব ছিল, গরমটাও খুবই ছিল, মানে ললিত লবঙ্গলতা শরীর আর কি। তো একটু মাথাটা ব্যথা করছিল, খিদে পেয়েছিল, ক্লান্ত লাগছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে
খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুয়েছিলাম। শোয়ার পর ওঠার পর আর রাস্তায় জ্যাম, 2 ঘন্টা লেগেছে আমাদের আজকে বাড়ি আসতে, এত জ্যাম। ঘুরিয়ে নিল মাটি কাটার দিক দিয়ে একদম, তাও সে জ্যাম আর যায় না, সে আবার রেলগেট করে গেল, সে মানে বিচ্ছিরি অবস্থা। তাও ভাগ্যিস এখন গাড়িটা বদলে গেছে, ভেতরে তো এসি টেসি আছে, অসুবিধা হয়নি, কিন্তু বসে থাকাটা বড় বিরক্তিকর। আর এসে ঘুমটা ভাঙলো একটু দেরিতে, যাই একটুখানি পদ্ম গাছগুলো দেখে আসি। গাছগুলোকে আমার না দেখলে সন্তান বড় করা তো, যাই আপনাদেরকেও নিয়ে যাই, আসি, তারপর এসে সন্ধ্যেবাতি ফাতি দেবো। আমাদের সব পাপোশগুলোকে কাঁচা হয়েছে, মেলা আছে সব ধরে ধরে, দেখি বুঝতে পারবো না তো। হ্যাঁ, পাতা ছেড়েছে, পাতা ছেড়েছে, নতুন পাতা ছেড়েছে কিনা সেটা দেখতেই এসেছি। ইমিডিয়েটলি আমাদের প্লাম্বারকে খবর দিতে হবে। এখনও তো ওভারফ্লো করবার দরকার পড়ছে না, কিন্তু আর 4-5 দিনের মধ্যে গাছকে ওভারফ্লো করতে হবে, তা নইলে বিপদ আছে। গামলা ওভারফ্লো করতে হবে, তাছাড়া মশা মাছি হবে, সেটার জন্য তো একটু লাগবেই। কমপ্লিট হয়ে গেছে সমস্ত, অনেকক্ষণ পরে আপনাদের সামনে এলাম। রান্নাঘর মোটামুটি হয়ে গেছে। আর এই যে আজকে আমি হনুমানজির মন্দিরে ওই কালো চানার তরকারিটা মানে একেবারে ফিদা হয়ে গেছি ওটা খেয়ে, একেবারে মানে এত সুন্দর। খুব বেশ গোলমরিচের গন্ধ পাচ্ছিলাম, ঘিয়ের গন্ধ পাচ্ছিলাম। তবে ওটা প্রত্যেক দিন হয় না, ওটা শুধু মঙ্গলবার দিন করতে হয়। তা আজকে অনেক দিন পরে আমি একেবারে ফুল কার্ব, এতগুলো কার্ব খেলাম রাত্রেবেলায়, তা আবার রাত্রি 9টার পরে। অনেকদিন পর এরকম হলো। হলো একটা, এই অন্যতম একটা কারণ হচ্ছে আজকে আমার ডায়েটে খুব একটা বেশি মাথা ঘামাতে পারিনি এইসব দিকে। আমার প্রোটিন ছিলই না প্রায়, ওই হনুমানজির মন্দিরেতে যেটুকু কালো চানার ঘুগনি খেয়েছি ব্যাস ওইটুকুই। হ্যাঁ, তো অন্যদিন হলে এই ব্যাপারগুলোতে খেয়াল থাকে, আজকে যখন ছিল না, এসে পরে আমি ওদের কোনো মেনুও তো বলে যায়নি, ওরা নিজেদের মতো করে করেছে, বেগুনের পাতুরি করেছে, তারপর ডাল করেছে, ভাত করেছে, আলু ভাজা করেছে, রান্নাগুলো আলপনাদি করেছে, অত্যন্ত সুস্বাদু হয়েছে। কিন্তু ওই আর কি, যাই হোক, আমার বরের জন্য মাছ, মেয়ের জন্য ডিম। তা কালকে থেকে আবার আমি নর্মাল খাবো, তো সেক্ষেত্রে আমিষ খেলে যেটা সুবিধা হয় এই প্রোটিনগুলোর ব্যাপারে, মানে প্রাণীজ প্রোটিনের ব্যাপারে তো কোনো রকম প্রবলেম হয় না এটা হয়ে গেলে। কারণ প্রোটিন ইনটেক বাড়ালে খিদেটা কম হয়, একটা নির্দিষ্ট শতাংশের ওপরে প্রোটিন খেলে ক্রেভিং কমে যায়। তা সেটা আজকে আমার ছিল না, আমার আজকে পুরোটাই কার্ডে চললো, কালকের দিনটায় ম্যানেজ করতে হবে, এইটুকুই আর কি। তো এখন আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কতক্ষণ ধরে এক হাতে এই জলের বোতলটা খোলার চেষ্টা করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিওতেই এই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।